রাত আনুমানিক 10টা হবে। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে সামনে রাস্তায় কি আছে সেটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। আষাঢ় শ্রাবণ মাস, এ সময় বৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক। আমি নিখিল ঘোষ বাড়ি থেকে বেরিয়েছি মা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে মামার বাড়ি প্রায় 2-3 ঘন্টার রাস্তা। কিছুটা হাঁটার পর বাস স্ট্যান্ডের সামনে গিয়ে দাঁড়ালাম। এই বৃষ্টিতে বাস পাবো বলে মনে হয় না। কিছুক্ষণ দাঁড়ানোর পর বাসটি বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালো। আমি তাড়াতাড়ি করে বাসে উঠে সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই বাসটি হর্ন দিয়ে তার গন্তব্যের দিকে ছুটে চলেছে। কিছুক্ষণ পর বাসের কন্ডাক্টর আমার দিকে এসে বলল, কোথায় যাবেন বাপু? আমি বললাম, হরিপুর। হরিপুর বাস যাবে না, শিমুলতলা নেমে যাবে, তারপর অটো বা টোটো ধরে হরিপুর চলে যাবে। ঠিক আছে। কন্ডাক্টর তারপরে চলে গেল। আমার মামার বাড়ি হরিপুর। আমার মামার বাড়িতে আমার মামা, দাদু, দিদা আছে। একথা বলতে বলতেই ফোন চলে এলো আমার মামার। কি রে, কত দূর? এই তো আর আধ ঘন্টা রাস্তা। ও হ্যাঁ, বাস হরিপুর যাবে না, আমাকে শিমুলতলা নেমে অটো বা টোটো ধরে চলে যেতে হবে। এই বলে কলটি কেটে দিলাম। কিছুক্ষণের মধ্যেই বাসটি শিমুলতলা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো। আমি বাস থেকে নেমে দাঁড়িয়েছিলাম কোনো গাড়ি ঘোড়া পাওয়ার অপেক্ষায়, কিন্তু কোনো গাড়ি ঘোড়ার দেখা নেই। আমি বাস থেকে নেমে দাঁড়িয়েছিলাম কোনো গাড়ি ঘোড়া পাওয়ার অপেক্ষায়, কিন্তু কোনো গাড়ি ঘোড়ার দেখা নেই। আকাশে ঘন কালো মেঘে ঢাকা, বৃষ্টি নেই। চারিদিকের আবহাওয়া বেশ ঠান্ডা। এখন যে গরমকাল তা কেউ বলবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, গাড়ি ঘোড়া পাবো না ভেবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি ঘোড়া পাবো না ভেবে হাঁটতে লাগলাম কোনো দোকানপাট পাওয়ার খোঁজে। দেখলাম রাস্তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। মনে হয় যে ওনার বাড়ি এখানেই। আমি তার দিকে এগিয়ে গিয়ে তাকে ডাক দিলাম, এই যে, শুনছেন? হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ। হ্যাঁ, কি দরকার বলুন? এত রাতে আপনি এখানে কেন? কোথা থেকে এসছেন? আপনার নাম কি? আমার নাম নিখিল। আমি মেদিনীপুর থেকে এসছি মামা বাড়ি যাওয়ার জন্য। আমি এই অঞ্চলে অনেক দিন পর এসছি। রাস্তাঘাট খুব একটা চিনে উঠতে পারছি না, তাই আপনার কাছে এসছি। যদি আপনি আমার মামা বাড়ি যাওয়ার রাস্তাটা বলে দেন তাহলে খুব উপকার হয়। আপনার মামা বাড়ি কোথায়? হরিপুর গ্রামে। এত রাতে হরিপুর যাবেন বাপু? রাস্তাঘাট খুব একটা ভালো নয়। ভালো নয় বলতে? চোর ডাকাতের ভয়? না না, আপনি আমার অজানা। আপনি যদি আমাকে বন্ধু হিসাবে মনে করেন তাহলে একটা কথা বলি, আজ রাতটা বাস স্ট্যান্ডে কাটিয়ে দিন, কাল সকালে চলে যাবেন। না না, আমাকে আজ রাতেই যেতে হবে। ওদিকে আমার জন্য আমার মামা অপেক্ষা করে আছে। আমাকে আজকেই যেতে হবে। কেন তাড়াহুড়ো করছেন? আমি বলছি ওই রাস্তায় যেয়েন না। আপনি যদি বাস স্ট্যান্ডে না থাকতে চান তাহলে আপনি আমাদের বাড়ি থাকতে পারেন, কিন্তু আজকে ওই রাস্তায় যেয়েন না, না হলে খুব বিপদ ঘটতে পারে। না না, আপনি আমাকে চেনেন না, জানেন না, কেনই বা এত রাতে আপনাদের বাড়ি যাব? আপনি শুধু হরিপুর যাওয়ার রাস্তাটা বলে দেন, তাহলেই হবে। কেন জোর করছেন? ওই রাস্তায় কেউ গেলে আর সে বেঁচে ফেরে না। বেঁচে ফেরে না মানে? চোর ডাকাতের ভয়? এই অঞ্চলে চোর ডাকাত আসবে কোথা থেকে? তাহলে আর কোনো ভয় নেই। আপনি রাস্তাটা বলে দিন, আমি চলে যাব। যখন আপনার এতই যাওয়ার দরকার তাহলে যান। রাস্তাটা খুব একটা বেশি না। বাস স্ট্যান্ডের ডান দিকের রাস্তা ধরে 4-5 কিলোমিটার হাঁটলেই হরিপুর চলে যাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যাচ্ছেন যান, কিন্তু রাস্তায় একটা খেজুর গাছ পড়বে, ভুলেও সেদিকে তাকাবেন না। যদি তাকিয়ে ফেলেন তাহলে পিছন দিক থেকে কোনো শব্দ পেলে ঘুরেও দেখবার চেষ্টা করবেন না, তাহলে যে খুব বিপদ। কেউ আপনাকে বাঁচাতে পারবে না তার হাত থেকে। ঠিক আছে। লোকটির কথা মতো বাস স্ট্যান্ডের ডান দিকে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। এক হাতে ছাতা, আর এক হাতে টর্চ। ভাগ্যিস বাড়ি থেকে বেরোনোর সময় মা টর্চটি নিয়ে যেতে বলেছিল, না হলে যেটুকু আলো পাচ্ছিলাম সেটুকুও পেতাম না। টর্চের আলো রাস্তায় ফেলে দেখলাম
রাস্তা বৃষ্টিতে পুরো ভিজে গেছে, কোথাও কোথাও জল ও কাদাও জমেছে। চারিপাশে জঙ্গল আর বড় বড় গাছ, কোথাও কোনো লোকজন নেই। লোকজন তো দূরেই থাক, আশেপাশে কোনো ঘরবাড়িও নেই, কোনো জীবজন্তুও নেই। চারপাশে পুরো নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, আকাশে চাঁদও দেখা যাচ্ছে না, কোথাও কোনো আলো নেই। আমার টর্চের আলো যেটুকু পৌঁছাচ্ছে সেটুকুই দেখা যাচ্ছে, বাদ বাকিটুকু অন্ধকারে ঢাকা। বাতাসে হালকা শীতল ভাব, এই শীতল হাওয়ায় এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। এই অদ্ভুত অনুভূতির রাতে শুধুমাত্র আমি একা। মাঝে মাঝে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। ভয় করছে না বললে মিথ্যে বলা হবে, বেশ ভয় করছে, কিন্তু কি করা যাবে, আমাকে তো আজ রাতেই পৌঁছতে হবে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম, এখন বাজে 12:30। হাঁটতে হাঁটতে সেই রাস্তায় দেখা হওয়া লোকটির কথা মনে পড়ল। লোকটা তো আমাকে বলেছিল রাস্তায় একটা খেজুর গাছ দেখতে পাবে, ভুলেও খেজুর গাছের দিকে তাকাবে না, তাহলে যে খুব বিপদ। কেউ পিছন দিক দিয়ে ডাকলে ঘুরেও দেখার চেষ্টা করবেন না। কই, এতক্ষণ ধরে তো হাঁটলাম, কিছু তো দেখতে পেলাম না। লোকটি কি আমাকে মিথ্যে বলে ভয় দেখানোর চেষ্টা করছিল? ভাগ্যিস ওনার কথায় বিশ্বাস করিনি, না হলে যে কি হতো কে জানে। এসব কথা ভাবতে ভাবতে একটা জিনিস খেয়াল করলাম, সামনের সেই খেজুর গাছ। তাহলে সেই লোকটি সব সত্যি কথা বলেছিল? সামনে যে কি ঘটতে চলেছে তা আমি জানি না। আমি কোনো দিকে না তাকিয়ে খেজুর গাছের তলা দিয়ে হাঁটতে লাগলাম। আমি যেই খেজুর গাছটা পেরিয়ে গেলাম, অমনি আমাকে পিছন দিক দিয়ে কেউ ডাক দিল, নিখিল, নিখিল। আমি সেখানেই দাঁড়িয়ে পড়লাম। আমি ভাবছিলাম কি ঘুরে দেখবো একবার। সেই লোকটি তো আমাকে ঘুরে দেখতে বারণ করেছিল, ঘুরে দেখিই না একবার। আমি ঘুরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সে আমার নাম জানলো কিভাবে? আমি বললাম, কে আপনি, আমার নাম জানলেন কিভাবে? সে হাসতে লাগলো, আর যা বলল তা শোনার মতন উপস্থিতিতে আমি ছিলাম না। আমি সব জানি। আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনি আমার সব কথা জানেন কিভাবে? আমি সব জানি। আমি তো আমার মামা বাড়ির পাশে থাকি। তুমি মামা বাড়ি যাবে তো চলো, একসাথে যাই। আমি তার কথা মতো তার সাথে মামা বাড়ি যেতে যাব, অমনি আমার চোখ পড়ল তার পায়ের দিকে। আমি দেখলাম তার পা আগুনে বা অন্য কিছুতে পুড়ে গেছে। আমি তা দেখে তাকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, তোমার পা এরকম কেন, তুমি কে? আমি কে? তাহলে তুই আমাকে চিনেই নিলি? তাহলে দেখ। সেটা বলে সে তার আসল রূপ বার করলো। কি বিশ্রী, সারা শরীরে আগুনে পোড়া। তা দেখে আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়তে লাগলাম, কারণ আমি বুঝতে পেরে গিয়েছিলাম যদি আমি এক মুহূর্তের জন্য দাঁড়াই তাহলে আমাকে আর বেঁচে ফিরতে হবে না। এত জোরে দৌড়িও না, পড়ে যাবে। আমি দৌড়তে দৌড়তে মামা বাড়ির সামনে এসে ডাক দিলাম, মামা, মামা। সেটা বলে চারিদিক পুরো অন্ধকার হয়ে এলো। আমি ঠাস করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালে ধীরে ধীরে চোখ মেলতেই দেখলাম আমি একটা ঘরে শুয়ে আছি, আর দেখলাম আমার পাশে আমার মামা বসে আছে। আমাকে জেগে উঠতে দেখে বললেন, উঠলে? শরীর কেমন আছে? রাতে ভয় টয় পেয়েছিলে নাকি? আমার কথা বলার শক্তিটুকুও ছিল না। আমি উঠে বসলাম। মামা বলল, তোর কপাল ভালো যে তুই ওই পিচাসের পাল্লায় পড়িসনি, না হলে যে কি হতো তা কে জানে। আয় হাত মুখ ধুয়ে আয়, সারাদিন অনেক ধকল গেছে, কিছু তো খাসনি মনে হয়, খাবি আয়। সেটা বলে মামা চলে গেল। আর আমি ভাবতে লাগলাম কাল রাতের কথা।